নমস্কার। আজকে আমরা পরবর্তী মৌর্য যুগ বা মৌর্য উত্তর যুগ সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা মৌর্য যুগ সম্পর্কে আলোচনা করেছি। যারা ভিডিওটা এখনও অবধি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমার এই চ্যানেলের ক্লাসগুলি যদি ফলো করেন তাহলে আশা করি আপনাদের প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে ধারণা স্পষ্ট হবে। মৌর্য উত্তর যুগ হিসাবে আজকে যে জিনিসগুলো আমরা আলোচনা করব তার মধ্যে হলো শুঙ্গ, কানহ এবং কলিঙ্গের চেদি বংশ, যেটি ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে উপযোগী। কিন্তু বলি যে ষষ্ঠ শ্রেণীতে এত ডিটেলসে নেই, আমি বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষার উদ্দেশ্যে এই স্লাইডগুলো বানিয়েছি। মৌর্য সাম্রাজ্যের পতন কবে হচ্ছে? মৌর্য সাম্রাজ্যের পতন 185 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। তাকে তারই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করছে। মৌর্য যুগের অশোকের পরে যে সমস্ত সম্রাটরা এসেছিলেন, সিংহাসনে বসেছিলেন, তারা ছিলেন অযোগ্য, দুর্বল। তাই সাম্রাজ্য খুব স্বাভাবিক ধীরে ধীরে ভেঙে পড়ে। কেন্দ্রীয় শাসনের অবক্ষয়, দূরবর্তী প্রদেশগুলি স্বাধীনতা ঘোষণা করতে শুরু করে। যখনই দুর্বল শাসক আসবে এবং তাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন যে সমস্ত রাজ্যগুলি আছে দূরবর্তী, তারা সবসময় চাইবে যে তারা এবার স্বাধীন হতে। মৌর্য যুগেও সেটিই হচ্ছিল। ফলে উত্তর ভারতে একাধিক আঞ্চলিক রাজবংশের উত্থান ঘটে, যেমন শুঙ্গ, কানহ এবং পূর্ব উপকূলে কলিঙ্গে চেদি বংশ। তাহলে মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ যদি আমরা দেখি, উত্তর সুরি যারা ছিলেন তারা ছিলেন খুবই দুর্বল, যে কারণে অবক্ষয় ঘটে এবং শুঙ্গ বংশের সূচনা হয় 185 খ্রিস্টপূর্বাব্দে। তাহলে 322 থেকে বা 320 মতান্তরে খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে মৌর্য যুগ। এরপরে 185 থেকে 73 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলে শুঙ্গ যুগ। 73-এ আসে কানহ যুগ। কানহ যুগের পরে আসে কলিঙ্গের চেদি। কানহ যুগের সাম্রাজ্য বিস্তার কতদূর ছিল সময়কাল? 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে 28 খ্রিস্টপূর্বাব্দ, এবং 28 খ্রিস্টপূর্বাব্দ থেকে ফার্স্ট সেঞ্চুরি অবধি, শতক অবধি, প্রথম শতক অবধি ছিল কানহ বংশ, এবং কলিঙ্গ চেদি আসে প্রথম শতকে। প্রতিষ্ঠা ও প্রাথমিক পরিচয়, পুষ্যমিত্র শুঙ্গ এই শুঙ্গ বংশে প্রতিষ্ঠা করেছিলেন 185 খ্রিস্টপূর্বাব্দে আনুমানিক, কিন্তু সবই, কারণ একটু সাল যেহেতু প্রাচীন ভারতের ইতিহাস একটু এদিক ওদিক হয়ে থাকে। মৌর্য সম্রাট বৃহদ্রথের সেনাপতি ছিলেন। সেই সময় সেনাপতি বলা হতো না, সেই সময় বলা হতো সেনানী। সেনা পরিদর্শনের সময় বৃহদ্রথকে হত্যা করে তিনি সিংহাসন দখল করেছিলেন। পাটলিপুত্র তার ছিল রাজধানী। পরবর্তীতে বিদিশাও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। শুঙ্গ বংশে মোট 10 জন রাজা প্রায় 112 বছর তারা রাজত্ব করেছিলেন। 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে 173 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে 112 বছর 10 জন রাজা মিলে রাজত্ব করেছিলেন। ব্রাহ্মণ বংশ হিসাবে পরিচিত, যা মৌর্যদের বৌদ্ধ ঘেঁষা নীতির পরিবর্তন আনে। মৌর্যরা আমরা দেখেছি যে তারা বৌদ্ধ ঘেঁষা ছিল, এবং অশোক তো নিজের একটা আলাদা ধর্ম নিয়ে এসেছিলেন, যেটা একটি নৈতিকতা ছিল, সামাজিক নৈতিকতা। কিন্তু এই শুঙ্গরা ছিলেন কি না ব্রাহ্মণ, যেটা মৌর্যদের থেকে কিন্তু অনেকটাই বিপরীত। কৃতিত্ব, ধর্ম ও শিল্পকলা। অশ্বমেধ যজ্ঞ, পুষ্যমিত্র শুঙ্গ দুবার অশ্বমেধ যজ্ঞ করে নিজের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেন। অশ্বমেধ যজ্ঞ হলো একটি বিশেষ অশ্ব বা ঘোড়াকে মুক্ত করে এক বছরের জন্য পরিভ্রমে ছেড়ে দেওয়া হতো, এবং তার নির্বিঘ্নভাবে ফিরে আসলে রাজাকে চক্রবর্তী সম্রাট হিসাবে ঘোষণা করা হতো। কোনো একটা ঘোড়া, হয়তো প্রিয় ঘোড়া বা কোনো একটা ঘোড়াকে সেই সময় রাজারা কি করতেন, 1 বছরের জন্য ছেড়ে দিতেন। যদি সে ঘোড়া কোনো রকম আঘাতপ্রাপ্ত না হয়ে বা নির্দিষ্ট দিক মেনে আবার যদি ফিরে আসে তার কাছে, স্বাভাবিক 1 বছরের জন্য একটা ঘোড়া নাও ফিরে আসতে পারে, তাহলে কিন্তু সেই যজ্ঞটা পূরণ হবে না। কিন্তু যদি ফিরে আসে তাহলে তাকে অশ্বমেধ যজ্ঞ তিনি সম্পন্ন করেছেন এরকম ধরা হতো। ব্রাহ্মণ্য ধর্মে পুনর্জীবন,
বৈদিক যজ্ঞ ও ব্রাহ্মণ্য ধর্মচারণ পুনরায় রাজকীয় পৃষ্ঠপোষকতা লাভ করে। সাঁচি ও ভরত স্তূপ। শুঙ্গযুগে সাঁচি স্তূপের বেষ্টনী বা তোরণ, যেটা রেলিং এবং তোরণ এবং ভরহুত স্তূপ নির্মাণ কার্য সম্পন্ন হয়। ইন্দোগিরিক আক্রমণ প্রতিহত। রাজা মিলিন্দার বা মিলিন্দ সেই সময় আক্রমণ করে, যেটি পুষ্যমিত্র শুঙ্গ প্রতিরোধ করেছিলেন। এই যে তোমরা দেখছো সাঁচি স্তূপ, সাঁচি স্তূপের এই যে চারিদিকের যে রেলিংটা, সেটা কারা করেছিল? এই শুঙ্গ বংশে কিন্তু সম্পন্ন হয়। এবং সামনে যে দরজা, তোরণ, আগে সেগুলো ছিল না। এই যে এই দিকে একটা তোরণ আছে, এখানে একটি তোরণ আছে, এই দিকে একটা তোরণ আছে, চারদিকে চারটি তোরণ ছিল। সেই তোরণগুলোও কিন্তু কাদের দ্বারা হয়? এই শুঙ্গদের দ্বারা হয়। এবং এই পাশে যে ছবিটা দেখছো তোমরা, সেটি হচ্ছে ভরহুত স্তূপ। এরপর আসি পতন ও অবসান। দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের সর্বশেষ রাজা, যিনি বিলাসী ও দুর্বল ছিলেন। যাদেরই সাম্রাজ্য ধ্বংস হয়েছে, এটা নোটিস করলে দেখবে যে সব দুর্বল শাসক। দুর্বল শাসকরা শেষ পর্যন্ত, আগেকার যে সম্রাটরা, সর্বশ্রেষ্ঠ সম্রাট, তাদের কৃতিত্বগুলোকে ধরে রাখতে পারেননি। যে কারণে কি হয় না, শেষমেশ সেই সাম্রাজ্য কিন্তু ধ্বংস হয়ে যায়। তো দেবভূতি ছিলেন শুঙ্গ বংশের শেষ রাজা, এবং তিনিও যথারীতি বিলাসী এবং দুর্বল ছিলেন। এবং তাকে বাসুদেব কানহ, তার মন্ত্রী, ব্রাহ্মণ মন্ত্রী, তাকে হত্যা করে সিংহাসনে বসে 373 খ্রিস্টপূর্বাব্দে। শুঙ্গ যুগের ব্রাহ্মণ্য পুনর্জীবন ও শিল্পরীতি পরবর্তী যুগেও প্রভাব বিস্তার করেছিল। শুঙ্গ যুগে যে ব্রাহ্মণ আবার শুরু হয়, ব্রাহ্মণদের প্রভাব প্রতিপত্তি বা শিল্পরীতি, যেমন ভারুদ, সাঁচি তারা কমপ্লিট করেছিলেন, ভারুদ নির্মাণ করেছিলেন স্তূপ, সেগুলো কিন্তু পরবর্তী যুগে কিন্তু প্রভাব বিস্তার করে। এরপর আসি কানহ যুগ, 73 খ্রিস্টপূর্বাব্দ থেকে 28 খ্রিস্টপূর্বাব্দ। বাসুদেব কানহ প্রতিষ্ঠা করেছিলেন, যিনি ছিলেন ব্রাহ্মণ, এবং দেবভূতি, যিনি ছিলেন শুঙ্গ রাজা শেষ, তার মন্ত্রী। মগধ ছিল তার রাজধানী। উত্তর ভারতে কেন্দ্রীয় ক্ষমতা তখনও এখানেই কেন্দ্রীভূত ছিল, মগধেই ছিল, পাটলিপুত্রে। মোট 4 জন রাজা ছিলেন: বাসুদেব, ভূমিমিত্র, নারায়ণ এবং সুশর্মা। মাত্র 45 বছর রাজত্ব করে গেছেন এই 4 জন। মগধ অঞ্চলে এটি ছিল শেষ উল্লেখযোগ্য স্বাধীন হিন্দু বা ব্রাহ্মণ রাজবংশ। তারপরে কিন্তু স্বাধীন হিন্দু রাজবংশ আর আসেনি মগধে। সাতবাহন বংশের রাজা শিমুখ কানহ বংশের শেষ সম্রাট সুশর্মাকে হত্যা করেন খ্রিস্টপূর্ব 28 অব্দে। শিমুখ মেরে ফেলেছিল এই সুশর্মাকে। কলিঙ্গের চেদি বা মহামেঘ বাহন বংশ। বর্তমান ওড়িশা উপকূল অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এই কলিঙ্গ রাজ্য। মহামেঘ বাহন বংশ, যা চেদি বংশ নামেও পরিচিত। উত্তর ভারতের রাজবংশগুলি থেকে এটি ছিল স্বতন্ত্র। সবথেকে ফেমাস যিনি সম্রাট ছিলেন এখানকার কলিঙ্গের চেদি বা মহামেঘ বাহন বংশের, তিনি হলেন কে? খারবেল। তিনি প্রভাব প্রতিপত্তি ছিলেন তার একটা, তিনি একদম গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। আর আমরা এই খারবেলের সম্পর্কে আমরা জানি কোথায়? তার কীর্তি সম্পর্কে হাতিগুম্ফা শিলালেখ থেকে জানি, যেটি প্রাকৃত ভাষায় লেখা। এবং খারবেল জৈন ধর্মের একনিষ্ঠ পৃষ্ঠপোষক তিনি ছিলেন। আমরা এটা খুবই ফেমাস যে হাতিগুম্ফা শিলালেখ থেকে কার সম্পর্কে জানি, তাহলে কলিঙ্গ রাজা, আমরা সবসময় বলি না কলিঙ্গ রাজা খারবেল সম্পর্কে জানি। কলিঙ্গের যে চেদি বংশ, সেই চেদি বংশের রাজা খারবেল, যেটাকে আমরা মহামেঘ বাহনও বলে থাকি। সম্রাট খারবেল ও হাতিগুম্ফা লেখো। ওড়িশার ভুবনেশ্বরের নিকট উদয়গিরি পাহাড়ে খোদিত প্রাকৃত ভাষায় লেখ থেকে খারবেলের 13 বছরের রাজত্বকাল আমরা জানতে পারি এই হাতিগুম্ফা শিলালেখ থেকে। খারবেল মগধ আক্রমণ করেন এবং বহু পূর্বে নন্দ রাজার নিয়ে যাওয়া যে জৈন তীর্থঙ্করের মূর্তি, তিনি আবার কলিঙ্গে সেটা ফিরিয়ে আনেন। দাক্ষিণাত্যের শক্তিশালী সাতবাহন রাজা সাতকর্ণীকে পরাজিত করে কলিঙ্গের সামরিক শক্তি প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে কলিঙ্গ একটি শক্তিশালী নৌবহর সমুদ্র বাণিজ্য কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। মানে কলিঙ্গকে যথেষ্ট শীর্ষে তিনি পৌঁছেছিলেন। এরপর আমরা একটু মানচিত্র দেখে নেব। এইটি কিন্তু নির্ভুল মানচিত্র না, এটা জাস্ট একটা আনুমানিক মানচিত্র। প্রথমেই আমরা দেখছি শুঙ্গ এবং কানহদের রাজধানী পাটলিপুত্র। শুঙ্গদের দ্বিতীয় রাজধানী ছিল বিদিশা, যেটি প্রশাসনিক এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে বেশি ব্যবহৃত হতো।
তারপর আমরা দেখব কলিঙ্গ, চেদি বংশের উদয়গিরি ওড়িশাতে যেটি অবস্থিত। চেদি বংশ এবং খারবেলের কেন্দ্র হাতিগুম্ফা লেকের অবস্থানও কিন্তু এখানে। এবং একেবারে নিচে যদি আমরা দেখি তাহলে দেখব দাক্ষিণাত্যে সাতবাহন বংশ, যেটা আমরা পরে আলোচনা করব সাতবাহন বংশ সম্পর্কে। এখানে 3 রাজবংশের তুলনা আছে, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। প্রতিষ্ঠা কারা ছিলেন, সময়কাল কতটা ছিল, রাজধানী কোথায় কোথায় ছিল। প্রথম দুটো রাজধানী পাটলিপুত্র এবং দ্বিতীয়টি কলিঙ্গ ছিল। কোন কোন ধর্মাবলী ছিলেন আমরা দেখলাম যে প্রথম দুটো রাজা মানে শুঙ্গ এবং কাহ্ন ব্রাহ্মণ ধর্ম ছিলেন এবং কলিঙ্গের চেদি ছিলেন জৈন। এবং কে রাজবংশটাকে ধ্বংস করে পরবর্তী মানে ধ্বংস করেছিল সেটিকে আমরা দেখব। মনে রাখার কৌশল, শুঙ্গ কাহ্ন দুটোই ছিল কিন্তু মগধ কেন্দ্রিক ব্রাহ্মণ্য রাজবংশ, কিন্তু চেদি ছিল কলিঙ্গ কেন্দ্রিক জৈন রাজবংশ। এটা সবসময় কিন্তু মনে রাখবে। এখন গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন। শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? বৃহদ্রথ 185 খ্রিস্টপূর্বাব্দে নিহত হন। শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতাকে পুষ্যমিত্র শুঙ্গ। শুঙ্গবঙ্গের স্থাপত্য সাঁচি স্তূপের তোরণ ও বেষ্টনী এবং ভরুচ স্তূপ। কাহ্ন বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কাহ্ন পূর্বে শুঙ্গদেরই মন্ত্রী ছিলেন। কাহ্ন বংশের শেষ রাজা সুশর্মা সাতবাহন রাজার হাতে কিন্তু নিহত হন। হাতিগুম্ফা লেখ কোন ভাষায়? প্রাকৃত ভাষায়। হাতিগুম্ফা লেখর অবস্থান কোথায়? উদয়গিরি পাহাড়, ভুবনেশ্বর, ওড়িশা। খারবেলের ধর্ম কী ছিল? জৈন। আশা করি ভিডিওটি তোমাদেরকে ভালো লেগেছে এবং সহজভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।